আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হাজির হলাম নতুন আরেকটা টপিক নিয়ে। টপিকটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। একটা প্রবাদ আছে, ভার্ব যদি ঠিক না হয় বাক্য হারায় রূপ, গ্রামার শেখা তখন যে হয় কঠিন সূর্যদূপ। তার অর্থ হচ্ছে যে একটা সেন্টেন্সে যদি আপনি ভার্বটা ঠিকমতো বসাইতে না পারেন তাহলে সম্পূর্ণ লেখাটা একদম মাটি হয়ে যাবে। তাহলে আজকের একটা ক্লাসের মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করব কিভাবে সঠিক রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে সম্পূর্ণ লেখাটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারি। চলুন আমরা মূল ক্লাসে অগ্রসর হই। চলে আসলাম আমাদের মূল ক্লাসে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে টপ 11 রুলস। তো চেষ্টা করব এই 11 রুলস আপনাকে একদম ইনডেপথ বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি যদি এই টপ 11 রুলস যদি আপনার মাথায় রাখতে পারেন, মনে গেঁথে রাখতে পারেন, তাহলে এতটুকু সিওরিটি দিচ্ছি যে আপনি রাইট ফর্ম অফ ভার্বসের যে কোনো ব্রড কোয়েশ্চনের খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। কারণ এগুলো এমন রুলস যেগুলো প্রতিবার বোর্ড কোয়েশ্চনে আসে, যে এরকম যেগুলো রিপিটেশন হয়, এরকম রুলসগুলো আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি টেন্স নিয়ে যদি বেসিকটা দুর্বল হয় তাহলে রিকোয়েস্ট থাকবে, টেন্স নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, ওইটা অবশ্যই দেখে তারপর এটা করলে একটু বেটার হয়। কারণ আপনি যদি টেন্সের বেসিকটা না জানেন তাহলে এই ক্লাসটা করতে একটু আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে এবং পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, তাহলে শুরু করি। রুল 1, সেন্টেন্সে yesterday, ago, once, last, that day, day before, yesterday প্রভৃতি অতি নির্দেশক শব্দ থাকলে তা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যদি এই শব্দগুলো দেখেন, yesterday, ago, এগুলো যদি দেখেন, বা যে শব্দগুলো দ্বারা অতীত নির্দেশ করে এগুলো যদি দেখেন, সেন্টেন্সটা যে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্স মানে আমরা জানি ভার্বের বি2, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন উদাহরণ যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে দেখেন, ফর এক্সাম্পল, দ্য বয় গো হোম ইয়েস্টারডে। তাহলে এখানে ভার্ব কোনটা? আমরা জানি ভার্ব হচ্ছে ক্রিয়া, তো এখানে ভার্ব হচ্ছে গো, এই যে গো এটা। তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে এটার বি2 হবে কি? ওয়েন্ট। আমরা জানি বি1, বি2, বি3। বি1, বি2, বি3 যারা চিনেন না তাদের হচ্ছে যে আমি এক্সাম্পল দিই, যেমন গো, ওয়েন্ট, গন, রাইট, রোড, রিটার্ন, তারপরে আছে কাম, কেম, কাম, এরকম ডো, ডিড, ডান, এগুলো হচ্ছে বি1, বি2, বি3। তাহলে গো এর বি2 হচ্ছে ওয়েন্ট, তাহলে এখানে আমাদের হবে কি? ওয়েন্ট। তাহলে এখানে হবে দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। তাহলে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। দ্য বয় গো হোম ইয়েস্টারডে, এটা যদি আমি সঠিক রাইট ফর্ম ভার্ব অ্যাপ্লাই করতে যাই তাহলে কি হবে? দ্য বয় ওয়েন্ট হোম ইয়েস্টারডে। কেন হইলো এটা? এই যে সেন্টেন্সে ইয়েস্টারডে আছে, আমরা জানি অতীত নির্দেশক শব্দ থাকলে ওইটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্স মানে হচ্ছে যে ভার্বের বি2, অর্থাৎ ভার্ব যেটা আছে ওটার বি2 হয়ে যাবে। তাই এই জন্য গো এর বি2 হচ্ছে ওয়েন্ট। এরপর রুল নাম্বার 2, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অথবা ওই বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাই আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। তাহলে এবার আসেন, আমরা জানি পারসন 3 প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আই, উই, মি, মাইন এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, এবং ইউ, ইউ সেকেন্ড পারসন। এরপর একটা হচ্ছে যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে আর যা আছে সব কিছু হচ্ছে থার্ড পারসন। এখন যদি এক বচন হয় তাহলে হবে সিঙ্গুলার, আর যদি বহু বচন হয় তাহলে হবে ফ্লোরাল। এবার আসেন কখন এস অ্যাড করব আর কখন ইএস অ্যাড করব। আমি যে বললাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। ওয়েল,
এখন কখন এস যোগ করবেন আর কখন ইএস অ্যাড করবেন এটার জন্য এই জায়গায় একটা নোট অ্যাপ্লাই করা হয়েছে ভার্বের শেষে ও সিএস এক্স এস এইচ জেড এস থাকলে ইএস হবে কি হবে ইএস হবে আর বাকি সব ক্ষেত্রে এস হবে যেমন উদাহরণ আছে রবিন ডেজায়ার টু হ্যাবিট তো এখানে ভার্ব হচ্ছে ডিজায়ার তো ডিজায়ারের লাস্ট হচ্ছে ই আছে তো এগুলো তো নাই তার মানে এখানে এস হবে যদি এগুলো থাকতো তাহলে আমি ইএস দিতাম যেহেতু এগুলো নাই তার মানে এখানে কি হবে এস হবে এজন্য এখানে উত্তরে ডিজায়ার্স রবিন ডিজায়ার্স টু হ্যাভ ইট তাহলে এখানে একটা এস এই যে এস অ্যাড করলাম তাহলে রুল 3 সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে আমরা জানি প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ ভয়েস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্যাসিভ একটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ মানে নিষ্ক্রিয় আর অ্যাক্টিভ মানে সক্রিয় তো নিষ্ক্রিয় মানে হচ্ছে যে অন্যের দ্বারা কাজটা কি সম্পাদন হয় আর সক্রিয় মানে নিজেই নিজে কাজটা করবে তাহলে যদি প্যাসিভ ভয়েস চিনে থাকেন তাহলে এটা অবশ্যই সহজ হবে রুলসটা কি বলছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভিতরি হবে এবার আসেন এখানে আছে ফর এক্সাম্পল ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড তাহলে এটা আগে প্যাসিভ ভয়েস কিনা এটা একটু চেক করি ইংলিশ সাবজেক্টকে ইংলিশ ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ইংরেজিটা সারা বিশ্বে বলা হয় আচ্ছা আমার একটা প্রশ্ন ইংরেজিটা কি বলা হয় নাকি নিজে নিজে বলে আমার তো মনে হয় এটা অন্যের দ্বারা বলা হয় তাহলে এটা প্যাসিভ হবে অবশ্যই কারণ ও তো আর নিজে নিজে বলতেছে না ভাষা তো আর নিজে নিজে বলতেছে না একজন মানুষ বলতেছে বিদায় এটা কি আসতেছে তো এটা হচ্ছে প্যাসিভ তো এটা প্যাসিভ যদি হয় কী ছিল টেন্স ও পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আসবে তাহলে এখানে দেখেন ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে এখানে অবশ্যই এম ইজ আর আসবে তাহলে ইংলিশের সাথে কি আসবে ইজ একটা কি আসবে ইজ এরপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল এখানে মূল ভার্ব কোনটা স্পিক স্পিকের ভিতরে হচ্ছে স্পোকেন তাহলে এখানে হবে স্পোকেন আচ্ছা তাহলে বোঝা গেল ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এটার সঠিক অ্যান্সার হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড রুল নাম্বার 4 সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে ক্যান কোড শুড উইল উড মাস্ট ইউজ টু অর টু প্রভৃতি মোডাল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে তাহলে দেখেন এইমাত্র পরে আসলাম প্যাসিভ ভয়েস কীরকম হতে পারে বা প্যাসিভ ভয়েস চেনার উপায় তাহলে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হয় এবং ওখানে যদি ক্যান কোড শ্যাল শুড উইল উড মাস্ট ইউজ টু অর টু এগুলো যদি দেখেন তাহলে একটা কি হবে বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল একটা বি আনতে হবে তারপরে মূল ভার্ব যেটা আছে ওইটার কি করতে হবে বি3 অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে দেখেন দ্য ওয়ার্ক ক্যান এই যে মোডাল অক্সিলারি আছে ক্যান আছে তার মানে কী করতে হবে আমাকে একটা বি আনতে হবে এই যে এখানে বি আনি বি আনলাম তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল তাহলে ডো এর ফার্স্ট পার্টিসিপল কি ডো ডিড ডান তাহলে এখানে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান দিয়ে দিলাম হয়ে গেছে এবার আসেন রোল নাম্বার 5 এ সেন্টেন্সে জাস্ট নাও অলরেডি রিসেন্টলি লেটলি ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আমি কিন্তু এই যে এখানে বলতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা ফার্স্ট টেন্স এগুলো কিন্তু আমি টেন্সের ক্লাসে ডিটেলস আলোচনা করছি তারপর এখানে কিছু ইনক্লুড করছি এই যে এখানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে এটা স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট এই যে এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3 অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আপনি সাবজেক্ট তো পাবেনই এরপর যদি হ্যাভ বা হ্যাজ কোনো একটা দেখেন তারপরে বাড়াবে যদি বি3 দেখেন তাহলে এটা অবশ্যই ধরে নেবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এখানে আসেন ঋতু টেক হার ডিনার জাস্ট নাও তাহলে ঋতু সাবজেক্ট আছে টেক হার ডিনার জাস্ট নাও তো এখানে দেখেন এই যে জাস্ট নাও আছে
আমরা কি পড়ছি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলো যদি থাকে ওটাই কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করে ফেলতে হবে। তা আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করতে চাই তাহলে আমার একটা সাবজেক্ট লাগবে। প্রথমে এই যে ঋতু, ঋতুকে আনলাম। এরপরে হ্যাভ বা হ্যাজ থেকে কি আসে, ঋতু হ্যাজ, ঋতু হ্যাজ, এইচ এ হ্যাজ, ঋতু হ্যাজ। তারপর মূল ভার্বের বিতিরি, তাহলে এখানে টেক আছে, টেকের কি হবে টেইকেন, টেইকেন, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে ঋতু টেক হার ডিনার জাস্ট নাও, এটার যদি আমি অ্যান্সার করতে যাই তাহলে কি হবে, ঋতু হ্যাজ টেকেন হার ডিনার জাস্ট নাও। আশা করি বুঝাতে পারছি। এরপর রুল 6, সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখন যদি জিজ্ঞেস করেন প্রেপোজিশন কোনগুলো, তাহলে প্রেপোজিশন আমরা জানি ইন, অ্যাট, অন, অফ, হার, বাই, এটসেট্রা, মানে অসংখ্য আছে। তো এগুলো হচ্ছে প্রেপোজিশন। তো এখানে বলছে সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা কিন্তু মাথায় রাখবেন, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু টু এর পরে ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ভালো করে লক্ষ্য করেন, উদাহরণে বুঝাই। হি এক্সপ্রেসড হিজ গ্রিফ, অর্থাৎ সে তার দুঃখ প্রকাশ করলো যে দ্যাট দ্য থিফ হ্যাড স্টোলেন হিজ ওয়াচ, অর্থাৎ সে তার দুঃখ প্রকাশ করলো যে চোর তার ঘড়ি চুরি করে ফেলেছে। এবার আসেন এটা যদি লক্ষ্য করি, এই দেখেন সে, সে এর আগে কিন্তু বাই আছে, বাই এটা কিন্তু প্রেপোজিশন, ঠিক আছে। এখন আমরা বলছি সকল প্রেপোজিশনের পরে আইএনজি হয়, টু এর পরে প্রেজেন্ট ফর্ম। এখন দেখেন টু নাই, তাহলে এটা হচ্ছে কি সকল প্রেপোজিশনের আন্ডারে পড়ে গেছে। তাহলে এটা কি হবে, বাইয়ের পরে কি হবে আইএনজি, এই জন্য সেইং পরে সেইং, এই যে সেইং। তাহলে কি হবে, হি এক্সপ্রেস হিজ গ্রিফ বাই সেইং, এই যে বাই সেইং দ্যাট দ্য থিফ হ্যাড স্টোলেন হিজ ওয়াচ। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি বলি আরেকটা আছে, হি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বট আ ড্রেস, টু বট আ ড্রেস। তাহলে এখানে দেখেন টু এর পরে কিন্তু কি খালি ঘর বা ভার্বটা ব্র্যাকেট করা আছে। তাহলে আমরা জানি টু এর পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বতের প্রেজেন্ট ফর্ম কি, বাই, বতের প্রেজেন্ট ফর্ম কি বাই হবে। ওকে, তার আনসার হলো শি ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই আ ড্রেস। আচ্ছা, চলে আসলাম এর পরবর্তী স্লাইডে। রুল 7, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গট ইজ টু, প্রেপার টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কেসটা কি শুনেন। একটু আগে জানলাম টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আবার এখানে দেখতেছি কি আইএনজি। ওই টু আর এই টু কিন্তু তফাৎ আছে। এটা হচ্ছে ফ্রেজ বা কোনো, এই যে দেখেন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গট টু, এগুলো একটা ফ্রেজ। তারপর এখানে কিছু শব্দ আছে যে টু এর আগে প্রেপার টু আছে, অ্যাডিক্টেড টু। তো এগুলোর ক্ষেত্রে গিয়ে এই টুটা কিন্তু আলাদা না, একসাথে করা। এগুলা আমরা বিভিন্ন অ্যাপ্লাইড প্রেপোজিশনে গিয়ে দেখবো যে এগুলো আছে। তাহলে দেখেন এই ক্ষেত্রে টু এর পরে কিন্তু ভার্বের আইএনজি হবে, কিন্তু এর আগে যেটা পড়াইছিলাম, এখানে আমি যদি ওইদিকে নেক্সট স্লাইডে যাই আবার ব্যাক করি, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে টু, এই যে টু এখানে আছে, এই যে মার্কেট টু, এটার আগে কিন্তু এরকম কোনো ওয়ার্ড নাই, জাস্ট একটা নিউ মার্কেট একটা ওয়ার্ড আছে, কিন্তু ফ্রেজ নাই। কিন্তু এই স্লাইডে ফ্রেজ আছে, এই জন্য এই ক্ষেত্রে টু এর পরে আইএনজি হবে। তাহলে এখানে আমার কি হবে, উইথ আ বিউটি, এই যে উইথ আ বিউটি যেটা আছে, রিড যেটা আছে, ওটা হচ্ছে রিডিং হয়ে যাবে। কি হয়ে যাবে, রিডিং, DING, রিডিং হয়ে যাবে। আচ্ছা, এরপরে রুল 8, সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি কিন্তু টেন্সের ক্লাসে সিন্স কখন হয়, ফর কখন হয়, এগুলো কিন্তু ডিটেলসে বলছি। তাহলে কি বলছে, সেন্টেন্স সিন্স বা ফর এর পরে সময় উল্লেখ থাকলে, মানে টাইমকে নেগেট করলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন বা হ্যাজ বিন, তারপর কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে এক্সাম্পল যদি আমি উদাহরণ দিই, দেখেন ইট রেইন ফর 2 আওয়ার্স। তাহলে 2 আওয়ার্স একটা সময়, তাহলে ফর সিন্স বা ফর দ্বারা এখানে একটা নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করতেছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে যদি এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বানাতে চাই, তাহলে কী করতে হবে? সাবজেক্ট আনতে হবে। তো সাবজেক্ট ইট আছে, ইট আনলাম। এরপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন থেকে কোনো একটা আনতে হবে, তো ইট হ্যাজ বিন হবে। কি হবে? ইট হ্যাজ বিন। এরপরে মূল ভার্ব যেটা আছে ওটার সাথে আইএনজি হবে, তার মানে এখানে রেইন আছে, এই যে রেইন আছে এটার সাথে রেইনিং হবে। যদি রেইনিং, এটার সাথে রেইনিং। ওকে, একটা মিস্টেক কইছে, রেইনিং। ওকে, তাহলে এটা হবে যে কি? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। এরপরে রুল 9, সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়। এখন সিম্পল সেন্টেন্স কি? আমরা জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নাম শুনছি না? অর্থাৎ সহজ ভাষায় যদি আমি বলতে যাই, যে সেন্টেন্সের একটা মাত্র সাবজেক্ট থাকবে ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি হয়। দুটো কিন্তু সেম, দেখেন ভালো করে দেখেন। সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আগে টু বসে। তো এটা কিন্তু সেম, কিন্তু একটার আগে একটার সাথে আইএনজি হয়, আরটার আগে টু বসে। কখন কি? আসেন বুঝাই দিই। যদি কোনো সেন্টেন্স দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় বা উদ্দেশ্যহীন কোনো বাক্য হয়, তখন হবে ভার্বের সাথে আইএনজি। আর যদি উদ্দেশ্য বোঝায় তখন হবে টু। বুঝেন নাই, তাই তো? মনে করেন আপনি বাসা থেকে বের হলেন স্কুলে যাওয়ার জন্য, যাওয়ার পথে পাশে একটা বিলবোর্ডে দেখলেন আমার চ্যানেলের নামটা, অর্থাৎ ইয়াসিনস মেথড লেখা আছে, এই যে এটা লেখা আছে, এবার নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটন। তো আপনি দেখা মাত্র মনে করেন দৌড়ে সাবস্ক্রাইব করতে আসলেন, তারপরে বাসায় এই স্কুলে চলে গেলেন। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি যাচ্ছেন বাসা থেকে স্কুলে, এর মধ্যে এটা দেখলেন, ওটা দেখলেন, কিন্তু আপনার লক্ষ্য হচ্ছে স্কুলে যাওয়া। তার মধ্যে হাঁটার সময় আপনি এটা দেখে ফেলছেন। তো আপনার কি বাসা থেকে যখন বের হচ্ছেন তখন কি উদ্দেশ্য ছিল আমি রাস্তায় যাব, এটা দেখব? আপনার উদ্দেশ্য ছিল বাসা থেকে বের হওয়া কিছুর জন্য, স্কুলে যাওয়ার জন্য। এটা হচ্ছে উদ্দেশ্যহীন। আরেকটা হচ্ছে ওই যে রাস্তায় যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে উদ্দেশ্যহীন। এরপর আবার যদি বলি, মনে করেন আপনি স্কুলে যাচ্ছেন, বাসা থেকে বের হয়েছেন স্কুলে যাওয়ার জন্য, এটা হচ্ছে উদ্দেশ্য। তো উদ্দেশ্যহীন আর উদ্দেশ্য যেটা বুঝাইছে এটা আশা করি বুঝে গেছেন। যদি আর একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে দেখেন আই স সামওয়ান ড্র আ পিকচার। আই স সামওয়ান ড্র আ পিকচার, অর্থাৎ আমি কেউ একজনকে দেখেছি কি করতে? একটা পিকচার আঁকতে। এটা তো একটা, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, পাশে তো দেখতে পারি, এটা কিন্তু আমার উদ্দেশ্য না। এরকম যদি বোঝায় তখন হবে যে ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে? আই স সামওয়ান, এখানে হবে ড্রয়িং। তাই কি হবে? আই স সামওয়ান ড্রয়িং আ পিকচার, এটা। এরপর যদি আসি, আই ওয়েন্ট টু ডিএমসি। ডিএমসি মানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। ডিএমসি সি মাই ইল রিলেটিভ, অর্থাৎ আমি ঢাকা মেডিকেলে গিয়েছিলাম কিসের জন্য? আমার অসুস্থ আত্মীয়কে দেখার জন্য। তাহলে একটা উদ্দেশ্য আছে কিন্তু, মানে আমি ঢাকা মেডিকেলে যাওয়ার উদ্দেশ্য কি? আমার অসুস্থ যে আত্মীয় আছে তাকে দেখার জন্য। তাহলে কি উদ্দেশ্য বুঝাই নাই? অবশ্যই বুঝাইছে। তাহলে যদি উদ্দেশ্য বুঝাই থাকে তাহলে কি হবে? ভার্বের আগে টু বসে। কি বসবে? টু। তাহলে আমি যদি আনসারটা ক্রিয়েট করি, আই ওয়েন্ট টু ডিএমসি, কেন হবে টু সি, টু তারপর সি। ওকে, হয়ে গেল। সহজ হচ্ছে যে মানে যদি উদ্দেশ্যহীন কোনো বাক্য হয় তাহলে এটা ভার্বের সঙ্গে আইএনজি হবে, আর যদি
উদ্দেশ্য বোঝায় তাহলে ভার্বের সাথে ভার্বের আগে টু বসে, এটাই। এরপরে আমরা কিন্তু ক্লাসের একদম শেষের দিকে। রুল নাম্বার 10, ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে অপর ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। বুঝেন নাই? শুনেন, অর্থাৎ কোন একটা ক্লজে ইফ আছে মনে করেন, যে আমি একটু যদি করি, এদিকে একটু তাকান, এটা একটু দেখাই। আচ্ছা, এখানে আছে। অর্থাৎ ইফ যুক্ত একটা ক্লজ আছে, ওইটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, মানে ক্লজটার একটা অংশ মনে করেন প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আরেকটা অংশ মনে করেন যদি প্রথমটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এর পরেরটা ফিউচার ইনডেফিনিট হবে। আর যদি পরেরটা যদি ফিউচার ইনডেফিনিট হয়, আগেরটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আরও সহজভাবে যদি বলি, এই যে দেখেন, এক্সাম্পলে খেয়াল করেন, এই যে ইফ আছে মনে করেন, এই যে কালারিং করা আছে, ইফ আছে। তো এই ক্লজটার ইউ ওয়াক স্লোলি এটা একটা অংশ, ইউ মিস দ্য ট্রেন এটা একটা অংশ। তো এই অংশ যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তাহলে এটা অবশ্যই কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট, ইফ বাদে। আবার যদি এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে এটা হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে বোঝা গেছে? এখন এক্সাম্পলে খেয়াল করেন, আমার এই শূন্যস্থান আছে কোথায়, বা কাজ করতে হবে কোথায়? এই অংশে। তো এই অংশে কোথায় আছে? এটা হচ্ছে ইফ ইউ ওয়াক স্লোলি, তাহলে সাবজেক্ট ইউ আছে, ওয়াকটা হচ্ছে বিগ ওয়ান আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তো এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে এটা, তার মানে এর পরেরটা কি হবে? ফিউচার পারফেক্ট হবে। তো ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি জানো? প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে শ্যাল বা উইল, তারপরে বি ওয়ান। তাহলে এখানে সাবজেক্ট কে আছে? ইউ আছে অলরেডি, এই ইউ আনলাম, আনার পর এরপরে শ্যাল বা উইল আনতে হবে। তাহলে এখানে হবে উইল, ইউর সাথে কোনটা হয়? উইল, WILL, উইল। এরপরে বি ওয়ান, অর্থাৎ মূল ভার্ব বি ওয়ান হবে, তো এখানে হবে মিস। তাহলে আশা করি বুঝতে পারছি। ইফ ইউ ওয়াক স্লোলি ইউ উইল মিস দ্য ট্রেন, এটাই হবে। এরপরটা রুল 11, এটা যদি বুঝতে হয় তার আগে এর পরবর্তী একটা স্লাইড আসে, এই যে প্যারালেলিজম। এখন প্যারালেলিজম কথাটা যদি না বুঝেন তাহলে এটা বুঝবেন না। চলেন আগে এটা একটু জেনে আসি। এই যে প্যারালেলিজম কথাটা অর্থ কি? আমরা জানি প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল বোঝায়, বা তো এখানে প্যারালেলিজম অর্থ হচ্ছে সমান্তরালতা বা সমান বা সাদৃশ্য মানে মিল। আরও ডিটেলসে দেওয়া আছে, একটি বাক্য নির্দিষ্ট কিছু কনজাংশন অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, ইজ, এরপর সো ডট ডট অ্যাজ, আরও আছে কি অ্যাজ ডট ডট অ্যাজ, এই যে আইদার ডট ডট অর, এগুলো যদি থাকে তখন এই যে এগুলো যুক্ত হলে কনজাংশনগুলোর আগে ও পরে সমজাতীয় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো হয়। এটি মূলত প্যারালেলিজম। তারপর প্যারালেলিজমকে মাঝে মধ্যে প্যারালাল স্ট্রাকচার বা প্যারালাল কনস্ট্রাকশনও বলা হয়। তাহলে মূল কথা হচ্ছে, এই যে একটি বাক্যতে যদি আপনি এই কনজাংশনগুলো দেখেন, কনজাংশন দেখলে এটার আগে যদি ফার্স্ট টেন্সে থাকে বাক্যটা মানে অংশটা, এর পরবর্তী অংশ ফার্স্ট টেন্সে হবে। চলেন এক্সাম্পলে চলে যাওয়া যাক। এই যে এখানে খেয়াল করেন, আই ডিসাইডেড টু টেক ইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট অ্যামাং অল। তাহলে এখানে কনজাংশন কোথায়? এই যে অ্যান্ড, এই যে আমি মার্ক করে দিলাম, মার্ক করে দিচ্ছি, এই যে আমি মার্ক করে দিলাম, এই যে এটা হচ্ছে কনজাংশন। তাহলে এটার আগে আই ডিসাইডেড টু টেক ইট, ডিসাইডেড খেয়াল করেন, এই ভার্বটা খেয়াল করে দেখবেন ইডি আছে, তার মানে এটা ফার্স্টে আছে, মানে ফার্স্ট টেন্সে আছে। তো এখানে খেয়াল করে দেখবেন এটা কিন্তু ফার্স্টে নাই, এটা প্রেজেন্টে আছে, তার মানে এটাকে আমি কি করতে হবে? এই যে ডিস্ট্রিবিউট থেকে ডিস্ট্রিবিউটেড মানে ডি অ্যাড করতে হবে এখানে। কি জন্য? এটা যেহেতু ফার্স্টে আছে, এই যে ডিসাইডেড, তার মানে এটাকে আমাকে ফার্স্টে কি করতে হবে? কনভার্ট করতে হবে। এই জন্য এটাকে আমি কি করব? ডিস্ট্রিবিউটেড বানাই দিব। আমি এটা একটু কপি করে নিই।
এটা এখানে বসাই দিলে লাস্ট একটা জাস্ট ডি অ্যাড করে দিব, আর কিছু নাই। ই ডি, ওরে ই ডি অ্যাড করে দিলাম, হয়ে গেছে আমার আনসার। তাহলে আই ডিসাইডেড টু টেক ইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট অ্যামাং অল। তো কনজাংশনের আগে যেহেতু ফার্স্টে আছে, আমি এরপরেও ফার্স্টে করে দিলাম। তো আই ডিসাইডেড টু টেক ইট অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ইট অ্যামাং অল, এটা হচ্ছে আমার আজকের আয়োজন। তাহলে আশা করি এই ক্লাসটা দ্বারা অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন। যদি সামান্যতম উপকৃত হয়েছেন বলে মনে হয়, অবশ্যই ক্লাসটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম আরও যদি ভিডিও লাগে অবশ্যই বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। তো এই পর্যন্ত পরবর্তী টপিকের উপর, কোন টপিকের উপর ভিডিও চাইলে আপনাদের জন্য ভালো হবে বা কোন টপিকের ক্লাসটা নিলে আপনাদের জন্য ভালো হবে, এটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। তো ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।